আসুন স্যার, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা, আই এম সরি, আমার একটা ওই এমার্জেন্সি অপারেশনের জন্য দেরি হয়ে গেল। নমস্কার। আপনি যে আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য একটু সময় বার করেছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার, আমি আপনাকে বলেছিলাম না আমাদের ভোরের সাথী, মানে আমাদের স্কুলের মেট্রন দিদি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি অনেক অপর্ণার কাছে শুনেছি। অফকোর্স। হ্যাঁ, আরে রজত না? আরে তুমি এখানে? আপনি আপনি চেনেন নাকি? আরে বিলক্ষণ, ও তো আমার ছেলের অন্তরঙ্গ বন্ধু। তা কি ব্যাপার, তুমি ওকে চেনো? না না, আসলে ওনার সাথে আমার ওই বইয়ের দোকানে আলাপ, আর আমার তো এইসব অনুষ্ঠানে আসতে বেশ ভালো লাগে, তাই উনি যখন বললেন আর না করতে পারলাম না। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখো আমাদের তো এরকম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা উচিত, বলো? আচ্ছা, ভেতরে চলুন স্যার। হ্যাঁ, আসুন আসুন, প্লিজ আসুন। দারুণ হয়েছে তাই না কাকিমা? দারুণ হয়েছে সত্যি বলে। হ্যাঁ, এই বাচ্চাদের নিয়ে এরকম নাচ করাবো? বাবা, অপুটার ইয়ে আছে, মানতেই হবে। ঠিক বলেছিস ছোট, আসলে অপুর তো এই বাচ্চা অন্ত প্রাণ, ওদের পেছনে তো সারাটা দিন পড়ে আছে। হ্যাঁ, অথচ
এই স্কুলের জন্য দিদিকে কত কথা শুনতে হয়েছে বলো। এতক্ষণ আপনারা দেখলেন নাচের অনুষ্ঠান। সত্যি এই নাচ দেখে কিন্তু আমরা অভিভূত। কোনো প্রশংসা এদের পক্ষে যথেষ্ট। কি হয়েছে? তোমাদের আজ গান গাইতেই হবে। আমি গান গাইতে পারি না। আপনাদের সামনে গান দিয়ে শোনাচ্ছে সৈকত আন্দের। একদম গান গাইতে পারি না। না, তোমাকে পিন্ডিদের গানটা গাইতেই হবে। কি মুশকিল দেখছেন তো, নীলা কিরকম জোর করছে আমাকে। আচ্ছা আমি আমি চেষ্টা করছি আর কি, মানে একদম বাথরুম সিঙ্গার টাইপের। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। দিব্য গাইছে কিন্তু, তাই না দিদি বলো? তেপান্তরের পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর পারের কোন চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেম গানের সুরে। সৈকত কিন্তু গানটা ভালোই গায়। মনে মনে কোথাও আমার হারিয়ে যেটা ভেবেছিলাম সেটাই হলো। এই বাবা ভুলে গেছে। কি হলো, থেমে গেলেন কেন? কি হলো বলুন তো? মানে কই কিছু না তো। ভালোই তো হচ্ছিল, হঠাৎ থেমে গেল কেন? নিন শুরু করুন। সৈকত বাবু পালিয়ে গেলেন কেন? ভুলে গেছে নিঘাত ভুলে গেছে, ওই জন্য দৌড়ে পালিয়ে গেল। বাবা আপনি যান না, একটু দেখুন না, যান না। না মানে ওকে বরং পরে খোঁজা যাবে। হ্যাঁ, আমি বরঞ্চ ওদিকটা গিয়ে একটু ম্যানেজ করি। হ্যাঁ, উনি কি ছোট বাচ্চা নাকি যে ভুলে পালিয়ে যাবে? তুই থাম, তাহলে পালালো কেন? নিঘাত ভুলেছে। তুমি শোনো আমার কথা। মা কি ভালো গাইছিল। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমার কথাটা একটু ধৈর্য নিয়ে শুনুন। আমার মনে হয় সৈকতবাবু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই শুনুন। ডক্টর দিবাকর দেবরায় আমাদের মধ্যে এক্ষুনি এসে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব যেভাবে আপনারা এতক্ষণ আমাদেরকে সহযোগিতা করেছেন সেইভাবে অনুষ্ঠানটাকে শেষ করতে সাহায্য করবেন। রুদ্র, আরে রুদ্র, তুই নাকি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিস? কি হয়েছে, শরীর টরীর ভালো আছে তো রে? বাবা, আমার ছেলেটার দেখছি খুব রাগ হয়েছে। তা কার উপর এত রাগ হলো শুনি? তুমি জানো না মিরামা, বাবা আজকে আমাকে অফিসে যাচ্ছে তাই ভাবে অপমান করেছেন। বাবা বকেছেন? আচ্ছা মিরামা, এই বাড়ির ওপর, এই বাড়ির ব্যবসার ওপর আমার কি কোনো অধিকার নেই? তুই আবার কি কথা রুদ্র? তুই তো খুব ভালো করে জানিস যে তুই তোর বাবার একমাত্র সন্তান। এসব প্রশ্ন আসছে কোত্থেকে? আসছে কারণ বাবা আমার কাছে কৈফিয়ত চেয়েছেন। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? আমি অফিস থেকে কিছু টাকা তুলেছিলাম, বাবা তার হিসেব চেয়ে পাঠিয়েছেন। জিজ্ঞেস করছেন কেন আমি ওনাকে না জিজ্ঞেস করে টাকাগুলো তুলেছি, কিসে খরচা করেছি। আচ্ছা, আমার কি কোনো পার্সোনাল দরকার থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, নিশ্চয়ই পারে, কিন্তু বাবার দিকটা একবার ভেবে দেখ। এত বড় ব্যবসা, সেটা যদি হিসেব নিকেশ ঠিক মতন না থাকে তাহলে তো দুদিনেই ব্যবসা লাটে উঠবে, তাই না? তোর টাকার দরকার, তুই বাবাকে
বাবাকে বললেই পারতিস, তুই চাইলে বাবাকে দিতেন না? বাহ, তুমিও বাবার সাপোর্টে কথা বলছো। আসলে এই বাড়িতে আমার কথার কোনো মূল্যই নেই। আমি যেটা করতে যাই সেটাই ভুল হয়ে যায়। কি জানো তো, তোমরা আমায় কেউ ভালোই বাসো না। দেখ রুদ্র, আমি না হয় তোর নিজের মা নই, কিন্তু তোর বাবা, তুই তো জানিস ভালো করে তোর বাবা তোকে কতটা ভালোবাসেন। আমার পছন্দ অপছন্দ বাবা কোনোদিন বুঝতেই চাননি। আমি কি চাই না চাই এটা কোনোদিনও ভাবার চেষ্টা করেছেন? উনি সর্বক্ষণ ওনার মতামতটা জোর করে আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তুই কিন্তু এটা ঠিক বলছিস না রুদ্র, ঠিক বলছিস না বাবা। তুই জানিস ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছেন তোকে, তোকে বিদেশে পাঠিয়েছেন। সেটাই কি সব? আচ্ছা মীরামা, চন্দ্রার মৃত্যুর জন্য কে দায়ী বলো তো? বাবা তো জানতেন আমি চন্দ্রাকে কতটা ভালোবাসি, আর সব জেনে শুনেও বাবা উনি চন্দ্রাকে এখান থেকে সরিয়ে দিলেন, আর জোর করে দোয়েলকে বিয়ে করতে আমায় বাধ্য করলেন। কিন্তু রুদ্র, তুই বুঝতে পারছিস না যে... না মীরামা, আজ আমায় বলতে দাও। এত কিছু করার পরও বাবা কি বলছেন? যে আমি দোয়েলকে সময় দিই না। বাহ, গ্রেট। ঠিকই তো বলছেন বাবা। বাবার কথা অনুযায়ী একটুখানি সময় তো দিলে পারিস মেয়েটাকে। ছোট মেয়ে, ওর কি দোষ বল দেখি। ছি মীরা, এটা তুমি কি করছো? অবশ্য তোমার কাছ থেকে এর বেশি আর কিছু আশা করা যায় না, এটাই তো তোমার স্বভাব। কি বলতে চাও রাজেশ্বরী? এতদিন তো আমার ছেলে মেয়ে দোয়েল সবাইকে আমার বিরুদ্ধে উস্কেছো, তাতেও তোমার শান্তি হয়নি। এখন ছেলেকে বাবার বিরুদ্ধে কথা বলার জন্য শেখাচ্ছ। আর কত নিচে নামবে তুমি মীরা? কথাটা তুমি ঠিক বলছো না। বেবি, এতে মীরামার কি দোষ? মীরামার কি লাভ হবে এতে? তুই চুপ কর, যেটা বুঝিস না সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমি আজই দাদার সঙ্গে কথা বলবো, এর একটা বিহিত করতেই হবে। বেবে, প্রমিত, সরি। আজ পর্যন্ত তো কোনোদিনও ঠিক সময় আসতে পারলে না। কিভাবে বোকার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা যায়? বললাম তো সরি, আর কোনোদিনও হবে না, কথা দিচ্ছি আর কোনোদিনও হবে না। প্লিজ এরকম করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা শাস্তি দেবে তাই দাও। সরি সরি, প্লিজ সরি। এই জন্যই তোমাকে আমি কিছু বলতে পারি না। আজ এত দেরি হলো কেন? তোমাদের তো কোনো ঝামেলা নেই, মেয়েদের হাজারটা ঝামেলা। ঝামেলা? কিসের ঝামেলা? কিসের কিসের না বলো, হাজারটা কৈফিয়ত। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কখন ফিরবো, তারপরে তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসো। লুকোচুরি করে তো দেখা না করলেই হয়, সরাসরি প্রস্তাবটা দিলে হয় না? আচ্ছা, তো তোমাকে আমি একটা চিঠি দিয়েছিলাম, পড়েছো তুমি ওটা? ওই চিঠি নিয়ে আরেকটা কাণ্ড, ধরা পড়ে যাচ্ছিলাম। কিভাবে? সবে লুকিয়ে লুকিয়ে তোমার চিঠিটা নিয়ে পড়তে বসেছিলাম, পড়বো বলে, আর সঙ্গে সঙ্গে দাদা এসে পিছন দিচ্ছেও মেরে চিঠিটা নিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মনীষ চিঠিটা পড়লো?
এবার কি হবে? কিচ্ছু হবে না, আমি ঠিক ম্যানেজ করে নিয়েছি, তুমি চিন্তা করো না। আর শোনো, তুমি না এরপর থেকে আমাকে আর চিঠি চিঠি দিও না। না না, মাথা খারাপ নাকি? ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভুল করি? এনিওয়েজ, ফুচকা খাবে? ফুচকা? চলো না, অনেকদিন খাই না, প্লিজ প্লিজ চলো, অনেকদিন খাই না। আস্তে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুচকা দাও। ঝাল হবে কিন্তু, হ্যাঁ, ঝাল টক সবকিছু দিয়ে একদম ফাটাফাটি ঝাল করে কম দেবে, ঝাল কম দেবে। না, ঝাল বেশি দেবে, চুপ। খুব ভালো বলছো। ফুচকা এত ঝাল? এবার আমি ডক্টর দিবাকর দেবরায়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন, চলো। এখন ভোরের সাথীর পক্ষ থেকে ডক্টর দিবাকর দেবরায়কে পুষ্পস্তবকে বরণ করে নেবে আমাদের ছোট্ট রিচু। এবার সম্বর্ধনা জ্ঞাপনের পালা। ডক্টর দেবরায়কে এবার সম্বর্ধনা জানাচ্ছে অপর্ণা মৈত্র। এবার অপর্ণা মৈত্র আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলব। ও বাবা গো, ও দিদি, এত লোকের সামনে অপু কি বলবে গো? ও বাবা, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরে বাবা, কেমন গ্যাটম্যাট করে মাইকের সামনে এসে দাঁড়ালো গো। ও মা গো। নমস্কার, আমি ভোরের সাথীর পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, আমাদের এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সমাজের পিছিয়ে পড়া যেসব ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে সাহায্য করা। যদিও আমাদের অর্থবল এবং লোকবল দুটোই খুব সীমিত, তবু এই সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে তাদের আনন্দের শরিক হওয়ার। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের বিধায়ক ডক্টর শ্রী দিবাকর দেবরায়। আপনারা সবাই জানেন যে উনি এই শহরের একজন নামকরা ব্যস্ততম ডাক্তারও। উনি যে ওনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমাদের জন্য সময় বের করেছেন এবং আমাদের এখানে এসে আমাদের সবাইকে উৎসাহিত করেছেন, এর জন্য ওনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর দিবাকর দেবরায়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। উপস্থিত বড়দের জানাই আমার প্রণাম আর শুভেচ্ছা, আর ছোটদের আন্তরিক ভালোবাসা। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠানে দেরি করে আসার জন্য। আমার উপায় ছিল, তবু এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দেখুন, আমরা তো সবাই সমাজের মানুষ, তবু এরই মধ্যে কিছু কিছু মানুষ শারীরিক এবং মানসিকভাবে পিছিয়ে পড়ে। আমাদের উচিত শুধু সহানুভূতি নয়, তাদের হাতে হাত মিলিয়ে তাদের মনোবলটাকে বাড়ানো, যাতে তারা শারীরিক মানসিকভাবে আরও এগিয়ে চলতে পারে, সুস্থ স্বাভাবিক জীবন পায়, মূল স্রোতে ফিরে আসতে পারে। আমার একটা ছোট্ট প্রচেষ্টা, এমএলএ প্রাণ থেকে আমি 50,000 টাকার অনুদান আমি এই অনুষ্ঠানের জন্য নিয়ে এসেছি। এই প্রতিষ্ঠানের মেট্রন, আমি অনুরোধ করব তাকে আসতে এটা আমার কাছ থেকে নেবার জন্য।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি গভর্নমেন্টের কাছ থেকে আমি চেষ্টা করব আরও গ্রান্ট যাতে পাওয়া যায়। আমার বক্তব্য শেষ করার আগে আমি আর একটা কথা বলতে চাই। এই প্রতিষ্ঠানের সঙ্গে শুধু অর্থ দিয়ে নয়, আমি অন্য যে কোনোভাবে যদি যুক্ত থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। নমস্কার। লিপস্টিকের দাগ। কি জামাই?